আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দুর্নীতি নাকি গাফিলতি? জাতীয় সড়ক নির্মাণের মাত্র 3 মাসের মধ্যে বেহাল অবস্থা। এ দৃশ্য লক্ষ্য করা গেছে খোয়াই কমলপুর 208 এবং খোয়াই আগরতলা 108B জাতীয় সড়কে। সংবাদ প্রকাশের পর শনিবার পরিদর্শনে গেলেন খোয়াই জেলা শাসক এবং ত্রিপুরা পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে। তাদের প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার কর্মকর্তারা। খোয়াইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া দুটি জাতীয় সড়কের বেহাল দশা, মরণ ফাঁদ পরিদর্শন করেন রাজ্য সচিব। রাজ্যবাসীর স্বপ্নের জাতীয় সড়ক ভেঙে চুরে চৌচির। গত কয়েক মাস ধরে খোয়াই কমলপুর 208 নং, খোয়াই আগরতলা 108B জাতীয় সড়কের এমন দুরবস্থা, পথ চলতি থেকে যান চালকদের দুর্ভোগ অন্ত নেই। কেন্দ্রীয় জাতীয় সড়ক নির্মাণ সংস্থার দ্বারা জাতীয় সড়ক নির্মাণের নিম্নমানের কাজ হয়েছে। এক বছর যেতে না যেতে খোয়াইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া দুটি জাতীয় সড়ক পিচে উঠে যায়। সহস্রাধিক বড় খান তৈরি হয়েছে, জাতীয় সড়কের মরণ ফাঁদে পরিণত হয়েছে। সংবাদ মাধ্যমের এই অভিযোগ উঠে আসার পর শনিবার দুপুরে ত্রিপুরা পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, খোয়াই জেলার শাসক রজত পন্থ এবং পূর্ত দপ্তরের বাস্তুকার সহ অন্যান্যরা পরিদর্শনে যান। এ পরিদর্শনকারী টিম প্রথমে খোয়াই 108B জাতীয় সড়ক পরিদর্শন করেন। পরবর্তীতে 208 জাতীয় সড়ক যে জায়গাগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে এই স্থানগুলো স্বচক্ষে দেখেন। পরে পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত লোকদের সাথে আলোচনা করেন। অথচ দুর্ভাগ্যের বিষয় হল, সরকারের আমন্ত্রণে বরাদ পাওয়া সড়ক নির্মাণ সংস্থা প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেলেন। নির্মাণ সংস্থার লোকজন কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিলেন না। এ পরিদর্শনকে ঘিরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন হলো যে, জাতীয় সড়ক নির্মাণের সময় কি তাহলে মাটির গুণমান ভালো করে যাচাই করা হয়নি, নাকি নিম্নমানের নির্মাণ সংস্থা দিয়ে কাজ করা হয়েছে? যদি মাটি পরীক্ষা না হয়ে থাকে তাহলে নির্মাণ কাজের সময় জরিপ করে দেখা হয় নাই। জমির ভৌগোলিক অবস্থা যাচাই বাছাই না করে কি বা বিজ্ঞান নির্ভর পদ্ধতিতে জমির গুণমান বিচার বিবেচনা না করে কি তাহলে জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করে দেওয়া হয়েছে? कमलपुर नेशनल हाईवे है, उसका जो सरफेस डैमेज हुआ है पिछले 4-5 महीने से, तो हम इसमें पहले भी आए थे। माननीय मुख्यमंत्री महोदय ने हमें निर्देश दिए थे कि इस रोड का जो सरफेस डैमेज हुआ है काफ़ी मात्रा में, उसको ठीक किया जाए। तो NHIDCL का टीम भी आया था दिल्ली से, उन्होंने उसका स्टडी किया है। और आज आप यहाँ देख रहे हैं कि जो सब ग्रेड है, मतलब इस रोड सरफेस के नीचे करीब 700 मिलीमीटर तक इन्होंने पुराना जो मिट्टी है ब्लैक सॉइल, उसको हटा के अब इसमें सैंड और बाकी फिलिंग करके कॉम्पैक्शन करना चालू किया है। तो ये जो अभी रिपेयर उन्होंने चालू किया है वो उसमें टाइम लगेगा, क्योंकि बहुत बड़ी मात्रा में इसमें डैमेज हुई है। और हम लोग जो NHIDCL के MD साहब हैं उनको भी हम रिक्वेस्ट करेंगे वो भी एक बार दिल्ली से आके इसको विजिट करें और पर्सनली देखें, ताकि जो NHIDCL के जो ED साहब हैं, उनके जो इंजीनियर्स हैं, जो जिस तरीके से रिपोर्ट वो भेज रहे हैं दिल्ली, उनको भी सपोर्ट मिलेगा। डिसीजन MD साहब ले सकते हैं अगर वो फिजिकली आगे पर्सनली आके देखें। অনেকের অভিমত, সড়ক নির্মাণের সময় যদি এসব অভিযোগগুলো প্রশাসনের নজরদারি থাকতো তাহলে আজকে সড়ক নির্মাণের জন্য 1 বছরের মধ্যে নবনির্মিত 208 ও 108B জাতীয় সড়কের এই হাল অবস্থা হতো না। আর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে নিম্নমানের নির্মাণ কাজ না হলে হয়তো বা জাতীয় সড়কের স্থায়িত্ব নিয়ে কারোরই মধ্যে কোনো প্রশ্ন উঠত না। প্রশাসনের নজরদারি না থাকার ফলে দুটি জাতীয় সড়ক মরণ ফাঁদ তৈরি হতো না। নির্মাণের সময় জেলা প্রশাসনের আধিকারিকগণ বিভিন্ন এলাকা থেকে উঠে আসা অভিযোগগুলি কর্ণপাতও করেনি। শান্তন টিভি।
ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা কদমতলা থানা এলাকায়। শুক্রবার রাতে ডাকাত দল হানা দিয়ে কদমতলা থানার অন্তর্গত পূর্ব ইছাই লালছড়া গ্রামের বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে। ডাকাত দলের সদস্যরা সুব্রত দাসের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি মোবাইল নিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে কদমতলা থানার পুলিশ। রাজ্য জুড়ে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চুরি, ডাকাতির ও ছিনতাইয়ের ঘটনায় রাজ্য জুড়ে মানুষ আতঙ্কিত। প্রায় প্রতি ঘরে চোরের দল কোথাও না কোথাও হানা দিচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ। এর মধ্যে আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে কদমতলা থানা এলাকায়। শুক্রবার রাতে ডাকাত দল হানা দিয়ে কদমতলা থানার অন্তর্গত পূর্ব ইছাই লালছড়া গ্রামে। জানা যায়, 4 জনের ডাকাত দল মুখে কালো কাপড় বেঁধে এলাকার বাসিন্দা সুব্রত দাসের ঘরে হানা দেয়। ঘরের দরজা ভেঙে ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে সুব্রত দাস ও উনার ভাইয়ের ছেলের হাত পা বেঁধে ফেলে। তারপর তাদেরকে ঘর থেকে নগদ অর্থ, স্বর্ণালংকার বের করে দেওয়ার জন্য বলে। সুব্রত দাস জানায়, ডাকাতের দলের সদস্যরা উনাদের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। ঘর থেকে নগদ ৬৭,০০০ টাকা, 4 ভরি ওজনের স্বর্ণালংকার ও 2টি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় তাদের হাত পা ও মুখ বেঁধে বেধড়কভাবে মারধর করে রেখে যায়। গতকালকে গভীর রাত্রে 4 জন ডাকাত ঘরের ভিতরে ঢুকে, এবং 2টা ছেলে, একটা আমার মামাতো ভাই ছিল আর একটা ছেলে ছিল, তারা মারধর করে হাত পায়ে বেঁধে রেখেছে এবং সোনা গয়না যা কিছু আছে লুট করে নিছে। টাকা নিছে ৬৭,০০০ টাকা, নগদ ৬৭,০০০ টাকা নিছে। তারপর হাত পা বাঁধছে, এরপরে মারধর করছে। মারধর করে এত করছে, একটা ছেলের একদম পিঠে পুরো লাল করে দিছে। এরপরে তারা কিছু করতে বাড়িতে পারছে না, হাতে পায়ে বাঁধা। পরে পরবর্তী সময় একটা পাশের বাড়িতে তারা যায়, এরকম গিয়া কইতেছে এরকম ডাকাত ঢুকছিল। জানে প্রাণে হত্যা করা হয়েছে। মোবাইল 2টা আছে, মোবাইল 2টা নিছে, নতুন মোবাইল। 2 জনের 2টার মোবাইল নিয়ে গেছে তারা। না কাউকে চেনা গেছে, মুখ বাঁধা ছিল কালো কাপড় দিয়ে। গাড়ি নিয়ে এসেছে, ছোট গাড়ি। ঘটনার পর প্রতিবেশীরা টের পেয়ে ছুটে যায় সুব্রত দাসের বাড়িতে। সুব্রত দাস ও উনার ভাইয়ের ছেলের মুখ, হাত পা খোলার পর তারা ডাকাতির ঘটনা জানায়। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে রাতে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জানা যায়, ডাকাত দলের কাছে বন্দুক ছাড়াও ভোজালি ও ধারালো ছুরি ছিল। পুলিশের ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। শান্তন টিভি। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘের উদ্যোগে আগরতলা মাতঙ্গিনী প্রীতিলতা হলে শনিবার একদিনের কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। তিনি সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল 2020 সালের 29শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে নয়া জাতীয় শিক্ষানীতি লাগু হয়েছে সেটা কতটা কার্যকর হচ্ছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য নয়া জাতীয় শিক্ষানীতি সারা দেশে চালু করা হয়েছে। নয়া জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য হল 18 বছরের মধ্যে সকল ছেলেমেয়েরা যাতে শিক্ষার আলোয় আসে, বিশেষ করে মাধ্যমিক শিক্ষাকে কর্মমুখী এবং উচ্চশিক্ষা স্তরকে জ্ঞানমুখী করা হয়েছে। সেদিকে গুরুত্ব দিয়ে ইনফ্রাস্ট্রাকচার বিশেষভাবে উন্নত হচ্ছে। এখন পর্যন্ত গত 11 বছরে 390টি বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে, 23টি আইআইটি, 20টি আইআইএম করা হয়েছে। এছাড়াও ট্রিপল আইটি, অসংখ্য এনআইটি এর ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের মধ্যে যাতে শিক্ষার বৈষম্য না হয় তার জন্য আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে 22টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে বলে জানান। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। আমাদের দেশে 2020 সালের 29শে জুলাই যে জাতীয় শিক্ষানীতির অনুমোদন হয়েছে, প্রায় 5 বছর হতে চলল। এই 5 বছরে আমাদের জাতীয় শিক্ষানীতির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রাখা হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটার অনুবর্তন এই সংগঠন করছেন। আমি যে মাননীয় মোদিজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য আমাদের জাতীয় শিক্ষানীতি দেশের মধ্যে
প্রণয়ন করেছে। কারণ আমরা জানি যে যে কোনো দেশ কিংবা রাষ্ট্র কিংবা সমাজকে যদি উন্নত করতে হয় তাহলে সেই দেশ সমাজ কিংবা রাষ্ট্রের জনগণকেও কিন্তু শিক্ষিত এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর তার জন্যই এই প্রচেষ্টা, এই জাতীয় শিক্ষানীতি। তো এই জাতীয় শিক্ষানীতি আমাদের যেটাকে প্রাথমিক স্তরে সেটাকে জনমুখী রাখা হয়েছে। 18 বছর বয়স পর্যন্ত সবাই যেন শিক্ষার আওতায় আসে, শিক্ষার অধিকারের আওতায় আসে, সেই প্রাবধান তার মধ্যে রাখা হয়েছে। টমটম দিয়ে ড্রাগসের হোম ডেলিভারি করতে এসে বাড়ির মালিক সহ আটক দুজন। বর্তমানে খোয়াই মহকুমা এলাকাতে অভিনব পদ্ধতি অবলম্বন করে ড্রাগস সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রীগুলি হোম ডেলিভারি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলছে এমন কার্যকলাপ। শনিবার সকালে খোয়াই শহরের অরবিন্দ পার্ক সংলগ্ন এলাকায় এমনই এক ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অরবিন্দ পার্ক এলাকার বাসিন্দা মৃত ব্রজলাল দেববর্মার ছেলে পান্নালাল দেববর্মার কাছে প্রায় সময় তার বাড়িতে টমটম নিয়ে অবৈধ ব্রাউন সুগার বিক্রি করতে আসে দুর্গানগর এলাকার এক ড্রাগস ব্যবসায়ী এলাকাবাসীর গোটা বিষয়টি বেশ কিছুদিন ধরে প্রত্যক্ষ করছিল। শেষ পর্যন্ত শনিবার সকালে হাতে নাতে আটক করে ড্রাগস সেবনকারী এবং ড্রাগস কারবারিকে। যদিও এলাকার মানুষের অভিযোগ, ড্রাগস কারবারি এবং ড্রাগস সেবনকারীকে আটক করেছিল না। এদিকে অবশেষে এলাকাবাসীর চাপে পড়ে উভয়কে গ্রেপ্তার করে পুলিশ। সম্প্রতি আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের স্মার্ট ক্লাস প্রকল্পের অন্তর্ভুক্ত সরকারি উপজাতি হোস্টেলগুলোর হোস্টেল সুপার ও প্রতি হোস্টেল থেকে 2 জন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ। তাদেরকে স্মার্ট ক্লাসের প্রযুক্তি অর্থাৎ হার্ডওয়্যার ও সফটওয়্যার কিভাবে ব্যবহার করা যাবে তার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। স্মার্ট ক্লাস অনুষ্ঠানে উদ্বোধন হয়েছিল 25 জন। উদ্বোধন করেছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এখনো পর্যন্ত প্রায় 71টি হোস্টেলে স্মার্ট ক্লাস সফলভাবে চালু হয়ে গেছে। এর মধ্যে স্মার্ট ক্লাসের ডিজিটাল পরিকাঠামোর মাধ্যমে ত্রিপুরা প্রত্যন্ত অঞ্চলে প্রায় 33টি জনজাতি হোস্টেলে ছাত্রছাত্রীরা 123তম মন কি বাত অনুষ্ঠান একযোগে দেখেছেন। শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়। তাই আগে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে এই ডিজিটালাইজেশনের যুগে নতুন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার। এ কারণে রাজ্য সরকার জনজাতি ছাত্রছাত্রীদের উন্নতির জন্য এ ধরনের উদ্যোগ নিচ্ছে। ইনস্টিটিউট ফর কেরিয়ার অ্যাডভান্সমেন্টের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য নিজের ভাষণে স্মার্ট ক্লাসের বিভিন্ন অংশগুলি সম্পর্কে আলোচনা করেন। উল্লেখ্য, স্মার্ট ক্লাস প্রকল্পের অধীনে বর্তমানে 100টি জনজাতি হোস্টেল রয়েছে। এই প্রকল্পটিতে রূপায়িত করতে ইনস্টিটিউট ফর কেরিয়ার অ্যাডভান্সমেন্ট এই সংস্থাটি প্রায় 1 দশক ধরে প্রায় 10টিরও বেশি সরকারি দপ্তর ও পিএসইউ এর সাথে 40টিরও বেশি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে। কারণ আমাদের ছেলেমেয়েরা শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করার পরে জব কর্মসংস্থান করতে হবে। যদি কম্পিউটার যদি জানা না থাকে চাকরির ব্যবস্থাও হবে না। এখন তার জন্য যে টেকনোলজি এখন আগামী দিন আমরা সরকার চিন্তাধারা করে যারা আমাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা করছে, আগামী দিন কর্মসংস্থান করতে হবে। তার জন্য আগামী দিন পড়াশোনা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে আমরা পারবো না। তার জন্য সমস্ত আমার হোস্টেল সুপার তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যতটুকুই আছে আমার হোস্টেল, এই হোস্টেলকে ক্লিন করে রাখতে হবে।
শুক্রবার রাতে প্রায় 10 লক্ষ টাকা নেশা সামগ্রী আটক করল বাইজলবাড়ি থানার পুলিশ। সেই সঙ্গে পুলিশ আটক করল একটি গাড়ি সহ দুজনকে। ধৃত যুবকরা হল কদমতলা থানাধীন সুজিত দাস এবং তপন দাস। পুলিশ জানিয়েছে একটি পণ্যবাহী গাড়িতে করে 1002 শতাধিক ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল খোয়াই থেকে আগরতলার উদ্দেশ্যে। তখন পুলিশ আটক করতে সক্ষম হয়। ড্রাগসের ব্যাপারে তারপরে দিয়া কালকে আমি আইতে পারছি না, সকালে আইছি, আজকে সকালে আইসি পরে দিয়া আইয়া সেটা তো আমি গেলাম থানা। তারপরে দিয়া এরা কইল যে কি হয়েছে ব্যাপার। আমি কইছি আগে তো স্যার আগে খাইতো। এরপর দিয়ে আমি ডাক্তার দেখাইছি। দেখানোর পরে দিয়া আমার স্বামী খায়ও না, ছয়ও না, কোনো কিছু না। কালকে একটা ট্রাইবেল আসলো, ট্রাইবেলটার কাছে আসলো। ট্রাইবেলটা কিতা করছে মানে হেরে পাঠাই দিছে। জামিন হয়েছে না। শনিবার সকালে কৃষক সভা রাজ্য কমিটির অফিসে ঐতিহাসিক মনকাড়া দিবসে কিউবার প্রতি সংহতি জানায় সারা ভারত কৃষক সভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্রকর রতন দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কিউবান সলিডারিটি একটা সংগঠন আমাদের দেশের মধ্যে তৈরি হয়েছে। সারা ভারত কৃষক সভা তার অন্যতম একটি অংশ। আমরা সিদ্ধান্ত করেছি কিউবার বিপ্লবের, মহান বিপ্লবের এই যে সূচনার দিনটি থেকে আমরা এক সপ্তাহ 26 থেকে 1 আগস্ট পর্যন্ত গোটা দেশে এই প্রচার আমরা চালাবো। এবং আমরা আরো একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যারা সংগঠনের সভ্য প্রত্যেকে কমপক্ষে 1 টাকা দিয়ে এই কিউবার স্যাংশনের বিরুদ্ধে আমাদের অর্থ সাহায্য আমরা করব। আমাদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবং গোটা দেশে এই সংগ্রহ চলছে। এবং এই সংগ্রহ আমরা আমাদের দেশের যে কিউবা সংহতি সংগঠন আছে তার মারফতে আমরা কিউবার কাছে পাঠাবো। সারা ভারত আইনজীবী ইউনিয়ন ত্রিপুরার রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা টাউন হলে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় শনিবার। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত, সংগঠনের সর্বভারতীয় সভাপতি তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সারা ভারত সম্পাদক হরিবল দেবনাথ সহ অন্যান্যরা। হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বক্তব্য রেখে বলেন, ভারতবর্ষের সংবিধান কোনো প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া নয়। এই সংবিধান মানুষের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পরিণতি। এই সংবিধানের ধর্মনিরপেক্ষতা রয়েছে, তা নিয়ে বিস্তার আলোচনা করেন তিনি। ভারতবর্ষের সংবিধানে তৈরি করার প্রাসঙ্গিকতা কি ছিল, জন্মের প্রাসঙ্গিকতা যদি আমরা উপলব্ধি না করি তাহলে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি সংবিধান তার প্রাসঙ্গিকতা থাকবে কি থাকবে না বিচার করতে হবে। এই কথা বোধহয় আমাকে নতুন করে বলতে হবে না যে ভারতবর্ষের সংবিধানটা কোনো প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া নয়। ভারতবর্ষের সংবিধানটা মানুষের দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের একটা পরিণতি। এবং সেজন্যই আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না। যখন সংবিধান সভায় অবজেক্টিভ রেজলিউশনটা পেশ করা হয়, খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সংবিধান সভায় তখন কিন্তু ভারতবর্ষের আমার মতে শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীরা ছিলেন সমস্ত রাজনৈতিক দৃষ্টিকোণের। কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, বিজেপি জন্মায়নি তখনও, RSS, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, এই সমস্ত স্তরের মানুষেরা ছিলেন। তারা আলোচনা করেছেন, দীর্ঘ আলোচনা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতা ইজার ঐতিহ্য।